হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার অনেকদিন পরে চলে আসলাম আজকের ভিডিওটা নিয়ে। স্পেশালি যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের সিক্রেট মেন্টরের ভিডিওটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফেডারেল বাজেট নিয়ে। আপনারা তো জানেন যে অস্ট্রেলিয়ার রিসেন্টলি ফেডারেল বাজেট হয়েছে এবং প্রত্যেকটা দেশই ফেডারেল বাজেট দিয়ে থাকে, বাট এবারে অস্ট্রেলিয়ার ফেডারেল বাজেটে ডেফিনেটলি যেহেতু ওদের স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেকশনটা ওদের ফাইন্যান্সিয়াল মানে বাজেটের একটা বিশাল অংশ, সো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিছু না কিছু একটা আপডেট ফেডারেল বাজেট গভর্নমেন্ট থেকে দিয়ে থাকে। তো সেই বিষয়গুলোই আজকে আমরা ডিসকাস করব, কারণ আপনারা জানেন যে অস্ট্রেলিয়া আসলে ডে বাই ডে একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু বেশি জেনুইন স্টুডেন্টের দিকে ফোকাস করছে। আমাদের যাদের আসলে কনসেন্ট্রেশন থাকে, অনেক স্টুডেন্টেরই আছে যে ওখানে যাব, কাজ করব, বিন্দাস টাকা পয়সা কামাবো, দেন দেশে পাঠাবো বা দেশে এই ধরনের অ্যাসেট করব, সাথে সেটেল হব, দোকানপাট করব। নর্মালি এটা একটা নর্ম, অনেকগুলো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা নর্ম। সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এখন তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। ট্রুলি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের জন্য আসলে কোনো অসুবিধা নেই, এটা আরও তাদের জন্য ইজি ওয়ে হয়েছে, আরও ফ্লেক্সিবল হয়েছে, তাদের জন্য হয়তো বা আরও কমফোর্টেবল হয়েছে। তো আমি টোটালি বিষয়টা ডিসকাস করছি, তাহলে আপনারা পুরো প্রবলেমটা বুঝতে পারবেন। সো যার যার বেনিফিট সে তো বেনিফিটেড হবে, যার জন্য চ্যালেঞ্জেস সেই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করবেন সেই জিনিসগুলোই এই ভিডিও থেকে জানতে পারবেন। তো ফেডারেল বাজেটে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কী কী ইম্প্যাক্ট সেই বিষয়টা, নিউ রুলসগুলো নিয়ে আজকের আলোচনা। চলেন শুরু করি। তো মেইন ডিসকাশনে যাওয়ার আগে একটু বলে রাখি যে ফেডারেল বাজেটটা অ্যাকচুয়ালি রিলিজ হয়েছে হচ্ছে 14 মে 2024 সালে। তো মানে লাস্ট মে মাসের হচ্ছে 24 তারিখ। সো আপনারা চাইলে এটা নিয়ে আর একটু রিসার্চ করতে চাইলে এই যে এইভাবেই জিনিসটা একটু গুগলে সার্চ করতে পারেন। আই বিলিভ সেখান থেকেও আপনারা আরও ইন ডিটেল জানতে পারবেন। বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আসলে খুব বেশি একটা চেঞ্জেস আসেনি, দুই তিনটাই আসলে ইম্প্যাক্ট করবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। তো প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনরোলমেন্টের ক্ষেত্রে ক্যাপ। আমি আমার এত বছরের ক্যারিয়ারে, যেহেতু আমি অস্ট্রেলিয়া নিয়েই কাজ করছি আজকে অনেক দিন হয়েছে, সাথে অন্যান্য ডেস্টিনেশনও আছে, আমি অস্ট্রেলিয়াতে এক্স্যাক্টলি কখনো দেখি নাই এক্স্যাক্টলি লাইক যে সামথিং লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে ক্যাপ মানে সিট লিমিটেশন। এটা আমি নর্থ আমেরিকাতে অনেক শুনেছি, বিশেষ করে ক্যানাডা অনেক সময় বলে যে আমাদের এই সময় সিট ফিল আউট হয়ে যাবে। ইভেন তারা মাঝে মাঝে শুধুমাত্র একদিন দেয় যে ওই সময় আপনি শুধু অ্যাপ্লাই করতে পারবেন, এরকম কিছু কলেজও ছিল। ইউনাইটেড স্টেটসও কিন্তু মাঝে মাঝে এই ধরনের স্টুডেন্ট ক্যাপের কথা আছে। তো সেক্ষেত্রে নর্থ আমেরিকায় আমি দেখেছি, ইউকেও আসলে ওইভাবে কখনো দেখি নেই, অস্ট্রেলিয়া তো নেভার এভার। তো এই ফার্স্ট টাইম দেখলাম। এটার একটা রিজন আছে, আমি এটা বলবো। যেমন নিচের লাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বাংলাদেশে অস্ট্রেলিয়াতে এখন আছে, মানে ইন টোটাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এবং এটা কিন্তু রেকর্ড হাই। অস্ট্রেলিয়া কখনোই এত স্টুডেন্ট আসলে কনভে করে নাই। তো তখন দেখা গেছে যে ওদের এখানে অনেক ধরনের ইম্প্যাক্ট পড়তেছে, এটার কারণেই আসলে রুলসটা আসছে। একে তো হচ্ছে প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, তো তাদেরকে অ্যাকোমোডেট করা, ওরা কিন্তু আবার অনেকে, তো যেটা হচ্ছে রেকর্ড হাই, এই রেকর্ড হাইয়ের অনেক ধরনের প্রবলেম আছে। একটা হচ্ছে অ্যাকোমোডেট করা একটা প্রবলেম হতে পারে, তারপর অনেক ধরনের, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা লিগাল রাইট হচ্ছে তারা জব করবে। সো হয়তো জব অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল আছে কিনা, পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটের বিষয় আছে। সো অনেক কিছু এটার মধ্যে কানেক্টেড। এবং যেহেতু পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটের একটা বিষয় আছে, তো সেক্ষেত্রে আসলে কারা কী লেভেলের স্কিল নিচ্ছে তাদের ডিগ্রি নিয়ে, ওটা আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটে গিয়ে স্টুডেন্টরা ওই জবের আসলে ডিমান্ড আছে কিনা সব কিছু বিচার বিবেচনা করে অস্ট্রেলিয়া বুঝতে পেরেছে যে তাদের আসলে এত স্টুডেন্ট দরকার নাই। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে ক্যাপ চলে আসতেছে। তো এক্ষেত্রে একটু বলে রাখি, ডেফিনেটলি অস্ট্রেলিয়াতে যে সমস্ত সাবজেক্টের ডিমান্ড আছে জব মার্কেটে, আপনারা অস্ট্রেলিয়ার জব সাইটগুলোতে, পাবলিক জব সাইটগুলোতে সার্চ করলেই দেখতে পারবেন যে কাদের ডিমান্ড বেশি, কাদের স্যালারি বেশি। এগুলো নিয়ে আসলে যেহেতু একটু ব্যস্ত থাকি, আমার মাথায় অনেক টপিকই ঘুরে, কিন্তু সব কিছু নিয়ে ভিডিও বানানোর আসলে সময়টা হয় না। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারাও একটু রিসার্চ করবেন যে কোন সমস্ত জবের মধ্যে মানে ডিমান্ড বেশি, ওই তুলনায় স্কিল লোকের সংখ্যা কম। তারা ইভেন দেখা গেছে যে অনেক ধরনের মানে অনেক বড় জব
পেমেন্টও অফার করতেছে, তারপরেও তারা হয়তো লোক পাচ্ছে না। সো আপনার ওই ধরনের সাবজেক্টগুলোতে যদি স্টাডি করতে যান অস্ট্রেলিয়াতে, ডেফিনেটলি অস্ট্রেলিয়া এমনিতেই আপনাকে রেখে দিবে, কারণ আপনার ডিমান্ড আছে। সো আপনি বেশি আর্ন করার সুযোগ পাচ্ছেন। এই জিনিসটা একটু জেনে বুঝে 2025 থেকে অ্যাপ্লাই করতে হবে, কারণ সো মেনি কমন ডিগ্রিজ যেগুলো, ওগুলো আসলে 2025-এ প্রচুর পরিমাণে স্টুডেন্ট হয়তো নিবে না তারা, বাট ডিমান্ডফুল সাবজেক্টে ডেফিনেটলি তারা সেক্ষেত্রে একটু ইজি থাকবে। তারপর আসছে হচ্ছে স্কিল মাইগ্রেশনের বিষয়। যেহেতু আমি এ বিষয়ে এক্সপার্ট না, আই অ্যাম নট মাইগ্রেশন লয়ার ডেফিনেটলি, বাট তারপরেও যেহেতু এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক দিন ধরে কাজ করা হচ্ছে, স্কিল মাইগ্রেশন আপনারা জানেন যে পোস্ট স্টাডি ওয়ার্ক রাইটের পরে বিভিন্ন ক্যাটাগরিতে স্কিল মাইগ্রেশনে ট্রান্সফার হওয়ার সুযোগ থাকে। বাট সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার যার যেই মানে নমিনেটেড স্কিলের আন্ডারে যেখানে অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু একটা নাম্বারস থাকে, যেমন এই জায়গা থেকে 5 লাখ মানে স্কিল মাইগ্রেশন করা হবে, ওই সেক্টরে 3 লাখ করা হবে। তো এই সমস্ত যে নাম্বার লিমিটেশনস, এগুলো আরও রিডিউসড হবে। সো আপনি জেনে বুঝে একটু কাজ করতে হবে যে সাবজেক্টটা পড়ছেন, এটার ইভেন আপনি যদি ওখানে লং টার্ম থাকতে চান, সেখানে ফিউচারে স্কিল মাইগ্রেশন করা যাবে কি না সেটাও কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে। তারপর নতুন একটা জিনিস তারা ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট অম্বার্ডসম্যান। এটা হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণ লিমিটেশন আছে, আমার আগের ভিডিওগুলো থেকেও আপনারা জানতে পারবেন যে লাইক স্টুডেন্ট চাইলেই এখন সেম লেভেলের কোর্সে যেতে হবে, মানে ডাউনগ্রেড করা যাবে না, চাইলে কলেজে ট্রান্সফার করা যাবে, মানে অনশোর ট্রান্সফার নিয়েও প্রচুর যেহেতু রুলস আছে, বাট স্টিল আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আপনি চাইলে আপনার যদি কোনো অ্যাডভাইস প্রয়োজন হয়, আপনি যদি কোনো ডিস্যাটিসফ্যাকশন থাকে ইউনিভার্সিটি নিয়ে, আপনি কিন্তু কমপ্লেন লজ করার একটা সুযোগ পাচ্ছেন। সো সেটার উপর বেস করে কিন্তু আপনি ফার্দার ডিসিশন নিতে পারবেন। আর ফাইনালি হচ্ছে এজ লিমিটেশন, মানে সব দিক দিয়ে তো চাপ আসতেছে, এজ লিমিটেশনের ক্ষেত্রেও চাপ আসতেছে। যেমন আপনারা জানেন যে পড়াশোনা শেষে তো পোস্টারি ওয়ার্ক রাইটে যাবেন, সেটার পোস্টারি ওয়ার্ক রাইটে যেতে গেলে কিন্তু 50 বছর পর্যন্ত লিমিটেশন ছিল। এখন সেই 50 বছরটা শুধুমাত্র পিএইচডি এবং রিসার্চ মাস্টার্সের ক্ষেত্রেই আছে। বাকিদের ক্ষেত্রে যদিও এখনও ডিসকাশন চলতেছে, আপনারা ফাইনাল ডিসিশনটা ইমিগ্রেশন পোর্টাল, মানে ইমিগ্রেশন অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারেন। বাট টিল নাও আদার যত ডিগ্রি হোল্ডার্স আছে পিএইচডি বা রিসার্চ ছাড়া, তাদের সবারই এজ লিমিটেশন হচ্ছে 35 বছর মাত্র। 35-এর মধ্যে আপনাকে পিএসডব্লিউ নিতে হবে। যদি 35 পার হয়ে যায়, সম্ভবত আপনি পোস্টারি ওয়ার্ক রাইট আর পাচ্ছেন না। ডেফিনেটলি আপনি বাংলাদেশে ব্যাক করতে হবে, অথবা অন্য কোনো কান্ট্রিতে যেতে হবে, অথবা নতুন কোনো ডিগ্রিতে ভর্তি হতে হবে। সো সেটা কিন্তু আরেকটা ঝক্কি ঝামেলার বিষয়। তো এই হচ্ছে বিষয়। আমি যদি সামারাইজ করি, একটা কথা বললাম, ফেডারেল বাজেটটা কবে রিলিজ হয়েছে, তারপর সবচেয়ে ইম্প্যাক্টফুল যেটা, সেটা হচ্ছে সিট লিমিটেশন আসতেছে, স্কিল মাইগ্রেশনের নাম্বারের লিমিটেশন আসতেছে। শুধুমাত্র একটাই সুবিধাটা আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়বে বা কতটুকু বেনিফিশিয়াল হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে আমি শিওর না, সেটা হচ্ছে স্টুডেন্ট অম্বার্ডসম্যান। সেটা আসলে খুব একটা কাজে লাগবে কিনা আমি শিওর না। আর হচ্ছে এজ লিমিটেশন। সো সব কিছু বুঝে শুনে আপনাদেরকে অস্ট্রেলিয়াতে 2025-এ অ্যাপ্লাই করতে হবে। ডেফিনেটলি সিক্রেট মেন্টর সবসময় আছে আপনাদেরকে হেল্প করার জন্য। কোনো ধরনের অ্যাডভাইস যদি লাগে, সেটা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারেন। আর পাশাপাশি আমাদের এক্সপার্টিস আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় রেডি। এবং অস্ট্রেলিয়া যেহেতু কঠিন হয়ে যাচ্ছে, ডেফিনেটলি স্টেটমেন্ট অফ পারপাসের বিষয়টা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সিক্রেট মেন্টরের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে সিক্রেট মেন্টর এসওপি সার্ভিস দিয়ে থাকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড সহ সবগুলো ডেস্টিনেশনে, এবং হাই কমিশনের রুলস রেগুলেশন ফলো করে স্টেটমেন্ট অফ পারপাস লেখা হয়। অস্ট্রেলিয়ার কথা যদি স্পেশালি বলি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে এখন নতুন জিএসআর কোয়েশ্চেন আনছে। সো জিএসআর কোয়েশ্চেনগুলো দিয়ে অনেকে মনে করতেছে যে এসওপি আর লাগে না। তারপর যখন ডকুমেন্টস আপলোড করতে যায়, ওখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে যে লেটার অফ স্টেটমেন্ট, যেটা কিনা তোমার জেনুইন স্টুডেন্ট যে তুমি, সেটা প্রুভ করবে। সো সেখানেই আসলে এসওপিটা আপডেট দিতে হবে। তো আমাদের এসওপি সার্ভিসের মধ্যে একটু জানিয়ে রাখি, স্টেটমেন্ট অফ পারপাস, জিএসআর কোয়েশ্চেন অ্যান্সার এবং ইন্টারভিউ সব কিছুই কভার করছে মাত্র 5,000 টাকা দিয়ে। সাথে আমাদের ফুল কাউন্সেলিং সার্ভিস রয়েছে। তো আমরা সার্ভিসের জন্য যেমন আছি, পাশাপাশি কন্টেন্ট মেকিংয়ে ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকবো, ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, ভিডিও ছাড়াও অন্যান্য পোস্ট দেওয়ার জন্য সময়ের অভাবে হয়তো পেরে উঠতেছি না। তো আমাদের সাথে কানেক্টেড থাকবেন, শেয়ার করবেন যত পারেন। আপনি না গেলেও আপনার ফ্রেন্ডের হয়তো কাজে আসতে পারে ভিডিওগুলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। অল দ্য বেস্ট টু দ্য ফিউচার অ্যাপ্লিক্যান্টস।